সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা একান্তর কোণ, অনুরূপ কোণ, সমান্তরাল রেখা, ছেদক এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং এই সম্পর্কিত কিছু এমসিকিউ আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ত্রিভুজ নিয়ে, এবং ত্রিভুজ টপিক্সটা জ্যামিতির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক্স। তো আমরা আজকে ত্রিভুজ সম্পর্কে আজকের ক্লাসে সব কিছু জানার চেষ্টা করব। ত্রিভুজের যে ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো আছে, যে উপপাদ্যগুলোর সাহায্যে আমরা অন্যান্য উপপাদ্যগুলো প্রুফ করতে পারবো, সেই উপপাদ্যগুলো সহ আমরা চেষ্টা করব আজকের নোটের মাধ্যমে শেষ করার। তো প্রথমে আমরা আলোচনা করি যে ত্রিভুজ। তো যদি তোমাকে জিজ্ঞেস করা হয় বইয়ের ভাষায় যে ত্রিভুজ কাকে বলে, তখন বইয়ের ভাষায় ত্রিভুজ হচ্ছে তিনটা রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা বলি যে ত্রিভুজ, অথবা তিনটা রেখাংশ দ্বারা। রেখাংশ কারা? রেখাংশ হচ্ছে যার শুরুও থাকবে শেষও থাকবে। দেখো, এই রেখাটার শুরু এখানে, শেষ এখানে, এই রেখাটার শুরু এখানে, শেষ এখানে, এই রেখাটার শুরু এখানে, শেষ এখানে। তো এই তিনটাকে আমরা রেখাংশ বলবো। এই তিনটা রেখাংশ দিয়ে আমরা যখন বোর্ডে আঁকলাম তিনটা রেখাংশ জোড়া করে, তখন আমরা দেখলাম বোর্ড থেকে সে একটা আলাদা জায়গা তৈরি করলো, বাউন্ডারি দিয়ে একটা আলাদা জায়গা তৈরি করলো। এই যে জায়গাটা, এই জায়গার ছবিটাকে আমরা বলি যে ত্রিভুজ, বা এই জায়গাটাকে আমরা বলি ত্রিভুজ। তো জায়গাকে ম্যাথমেটিক্যালি, গণিতের ভাষায় আমরা ক্ষেত্র বলি, যার কারণে আমরা বলি যে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা বলি ত্রিভুজ। ওকে, তো ত্রিভুজ থেকে আমাদের অনেক কিছু জানার দরকার আছে। ত্রিভুজের এই যে তিনটা রেখাংশ দেখতে পাচ্ছ, এই তিনটা রেখাংশকে আমরা বলি বাহু। আমরা কি বলি? ত্রিভুজের এই তিনটা রেখাংশকে আমরা বলি বাহু। তাহলে এটাও বাহু, এটাও বাহু, এটাও বাহু। আমি যদি ত্রিভুজের একটা নাম দিই এ বি সি, তাহলে এই ত্রিভুজে বাহু কারা কারা হবে? একটা বাহুর নাম হবে যে এ বি, কারণ এ বি একটি রেখাংশ। আর আমরা পড়ছিলাম রেখা, রেখাংশ, সরল রেখা, রশ্মি, এদেরকে আমরা দুইটা অ্যালফাবেট দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে এ বি একটা রেখাংশ, তারপর বি সি একটা রেখাংশ, এবং এ সি আরেকটা রেখাংশ। এই তিনটা রেখাংশকে আমরা বলবো বাহু। একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে, সেটা তো আমরা হয়তোবা জানি, আর না জানলে দেখেই বোঝা যাচ্ছে এখানে তিনটা বাহু থাকে। এবার এই তিনটা বাহুর দিকে একটু যদি খেয়াল করো, এখানে যে পয়েন্টটার নাম আমি এ দিছি, সেই এ পয়েন্টটা এ বি বাহুরও পয়েন্ট, আবার এ সি বাহুরও পয়েন্ট হিসেবে সেটা আছে। এটাকে বলা হয় যে সাধারণ বিন্দু। সাধারণ কাদেরকে বলে? সাধারণ মানে হচ্ছে যা সবার কাছে থাকবে। কমন যেটাকে বলে, সবার কাছে থাকলে সেটাকে বলা হয় যে কমন। যেমন আমার দুইটা চোখ আছে, তোমার দুইটা চোখ আছে, দুনিয়ার সব মানুষের দুইটা চোখ আছে, কয়েকজন এক্সেপশনাল ছাড়া সব মানুষের দুইটা চোখ আছে। তো সেজন্য আমরা বলবো যে মানুষের দুইটা চোখ থাকে, এটা হচ্ছে মানুষের কমন জিনিস। সকল গরুর একটা লেজ আছে, তাই এই লেজ হচ্ছে গরুর একটা কমন জিনিস। তো সবার যেটা থাকবে সেটাকে আমরা বলি যে কমন। তো এই যে পয়েন্টের নাম দিয়েছি, সেই পয়েন্টটা কিন্তু এই রেখারও পয়েন্ট, এই রেখারও পয়েন্ট, দোনোজনেরই পয়েন্ট হচ্ছে এটা। এই যে পয়েন্টটা দোনো রেখার পয়েন্ট, সেই পয়েন্টগুলোকে আমরা বলি যে শীর্ষবিন্দু। যে পয়েন্টগুলো দোনোটা রেখার, সেই পয়েন্টগুলোকে আমরা বলি যে শীর্ষবিন্দু, ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এই এ পয়েন্ট যেটা, সেটা ত্রিভুজের শীর্ষবিন্দু। আবার এখানে বি পয়েন্ট যেটা, সেটা বিসি রেখারও পয়েন্ট, আবার এ বি রেখারও পয়েন্ট হচ্ছে বি, মানে এ বি রেখারও একটা পয়েন্ট বি। তাহলে এই রেখারও পয়েন্ট বি, এই রেখারও পয়েন্ট বি, সেজন্য বিও হচ্ছে একটা শীর্ষবিন্দু। তাহলে আমরা এখানে এই একটা শীর্ষবিন্দু পাচ্ছি। বিন্দুর নাম একটা অ্যালফাবেট দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, একইভাবে সিও একটা শীর্ষবিন্দু। তাহলে একটা ত্রিভুজে তিনটা বাহু থাকে, একটা ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দুও থাকে। এখন আমরা জানি, আমরা পড়ছি যে কোণ কিভাবে তৈরি হয়। যখন দুইটা রেখাংশ বা দুইটা রশ্মি একজন একজনের সাথে জোড়া লাগে, জয়েন্ট হয়, যুক্ত হয় কোনো একটা পয়েন্টে, তখন সেখানে কোণ তৈরি হয়। তাহলে এই দুই রেখা যেহেতু এখানে যুক্ত হয়েছে, তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে। এই দুই রেখা আবার এখানে যুক্ত হলে এখানে একটা কোণ তৈরি হয়েছে। এই দুই রেখা এখানে যুক্ত হয়েছে, তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে। তাহলে একটা ত্রিভুজে তিনটা কোণ থাকে। এখন আমরা ত্রিভুজের তিনটা কোণগুলোর নামগুলো একটু পড়ার চেষ্টা করব। কোণগুলোর নাম কীরকম? কোণগুলোর নাম হচ্ছে, দেখো, প্রথমে আমরা এই কোণের নাম পড়ি। এই কোণের নাম হবে যে বিএসি। কেন? আমরা কিভাবে পড়ছিলাম? প্রথমে দেখতে হবে এই কোণটা কার কার সাহায্যে তৈরি, এবং নাম পড়ার সময় যেখানে কোণটা তৈরি হয়েছে, কর্নারটা যেখানে তৈরি হয়েছে, তাকে মাঝখানে রেখে পড়তে হবে। তাহলে বিএসি। তাহলে আমরা কোণ পাচ্ছি কি? বিএসি। আর এই কোণের নাম হচ্ছে কোণ এ বি সি। আর এই কোণের নাম হবে যে কোণ এ সি বি। কোণ এ সি বি, এদেরকে আবার উল্টাভাবে পড়া যায়। বি এ সি কে আমরা কিন্তু সি এ বিও বলতে পারি, আবার এ বি সি কে আমরা কিন্তু সি বি এও বলতে পারি।
এ সি বিকে আমরা কিন্তু বি সি এও বলতে পারি। তাহলে আমরা পাইলাম একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে, একটা ত্রিভুজের তিনটা কোণও থাকে। এখন এখন আমরা একটু জানার চেষ্টা করব পরিসীমাকে, ত্রিভুজের পরিসীমা কাকে বলে। পরিসীমা আমরা যখন পরিমিতি করব তখন এই পরিসীমা টিমা এগুলো অনেক ইম্পর্টেন্ট টপিকসে হয়ে দাঁড়ায়। পরিসীমা কাকে বলে? পরিসীমা হচ্ছে, ধরো এই ত্রিভুজের তিনটা বাহুকে আমি তিনটা লাঠি দিয়ে বানাইছি, লাঠি লাঠি তিনটা, একটা লাঠি এখানে বসালাম, একটা লাঠি এখানে বসালাম, একটা লাঠি এখানে বসালাম, তিনটা লাঠি এখানে বসায় ত্রিভুজটা তৈরি হয়েছে। এখন আমি চাচ্ছি কি এই লাঠিটাকে আলাদা করে এখানে রাখলাম, এখান থেকে খুলে নিয়ে এই লাঠিটাকে এখানে রাখলাম, ওকে, খুলে নিয়ে এই লাঠিটাকে এখানে রাখলাম, ওকে। আবার এই লাঠিটাকে এখান থেকে খুলে নিয়ে তার পাশে এভাবে একদম সোজাসুজি করে রাখলাম, এবং এই 3 নম্বর লাঠিটাকে খুলে নিয়ে তার পাশে সোজা করে এভাবে রাখলাম, ওকে। তাহলে এখানে ত্রিভুজের যে তিনটা লাঠি, সেই তিনটা লাঠি এখন পাশাপাশি চলে আসছে, একটা একটা পাশে চলে আসছে। এখন আমি যদি এখান থেকে স্কেল দিয়ে এই পর্যন্ত মেপে নিই, এখান থেকে স্কেল দিয়ে এই পর্যন্ত মেপে নিই, তাহলে যে দৈর্ঘ্যটা আসবে টোটাল তিনোটা লাঠির যোগফল, যে ফাইনাল আনসারটা আসবে সেটাকেই আমরা বলি যে ত্রিভুজের পরিসীমা। তো এই ত্রিভুজের পরিসীমাটা আমরা কীভাবে আনছি? ত্রিভুজের পরিসীমাটা আনছি আমরা এই বাহুগুলোকে জয়েন্ট করে করে জোড়া লাগিয়ে লাগিয়ে একটা বড় একটা রেখা বানাইছি, সেই রেখাটার নামকে আমরা বলছি পরিসীমা। বইয়ের ভাষায় অন্য কিছু বলা আছে, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি, বইয়ের ভাষা তুমি বইয়ে পাবা। কি বলছি? তাহলে পরিসীমা কাকে বলে? পরিসীমা হচ্ছে ত্রিভুজের এই তিনটা বাহুকে আমরা যদি পাশাপাশি যোগ করি তাহলে যে বড় একটা সরলরেখা আসবে সেই বড় সরলরেখাটাকে আমরা বলি পরিসীমা। ত্রিভুজ যদি আরো বড় হইতো তাহলে বাহুগুলো আরো বড় জায়গা নিত এবং আরো লম্বা হইতো, ফলে পরিসীমা বড় হয়ে যেত। তাহলে আমরা বুঝলাম পরিসীমা কি, যে কোনো কিছু পরিসীমা মানে সাইডগুলাকে যোগ করা, সাইডগুলাকে সোজাসুজি সাজায় একটার পর একটা যদি সাজাই দেয় তাহলে যত লম্বা হবে সেই জিনিসটাকে আমরা বলি যে পরিসীমা। তো ত্রিভুজের ক্ষেত্র এই বাহু আর এই বাহুর মানকে যদি যোগ করি, এত যোগ এত যোগ এত যদি করি তাহলে আমরা পাবো পরিসীমা। তাহলে পরিসীমা আমরা এখানে কত পাচ্ছি? পরিসীমা পাচ্ছি এ বি রেখাংশ যোগ বিসি রেখাংশ যোগ সি এ অথবা এ সি রেখাংশ, এই তিনোটাকে যোগ করে দিলে তখন আমরা যা পাবো তাই হচ্ছে ত্রিভুজের পরিসীমা। আমি আশা করব ত্রিভুজের পরিসীমা বুঝলাম। এরপরে আমরা বোঝার চেষ্টা করব যে মধ্যমা কাকে বলে। ত্রিভুজের মধ্যমা কাকে বলে? দেখো, এই ত্রিভুজের মধ্যমা জানার আগে আমাদেরকে একটু বিপরীত বাহু, বিপরীত কোণ, বিপরীত শীর্ষবিন্দু সেগুলো একটু ছোট করে জানতে হবে। আমি আগে মধ্যমাটা একটু বোঝানোর চেষ্টা করি, সেটা বোঝাতে বোঝাতে আমরা বিপরীত বাহু, বিপরীত শীর্ষ এগুলো বুঝে যাব। ধরো এই বিসি একটা রেখা, আমি বিসি রেখার মাঝখানের পয়েন্টটাকে খুঁজে বের করলাম, বিসি রেখার এক্স্যাক্টলি মাঝখানের পয়েন্ট যেটা সেটাকে খুঁজে বের করলাম, তার নাম দিলাম ধরো ডি। বিসি রেখার মাঝখানের পয়েন্টটাকে খুঁজে বের করলাম, যার নাম দিলাম ডি। আমরা জানি এই এ বিন্দুটাকে বলি শীর্ষবিন্দু, বি বিন্দুটাকেও শীর্ষবিন্দু বলি, সি বিন্দুটাকেও শীর্ষবিন্দু বলি কিন্তু, ওকে। এখন বি এবং সি রেখার মাঝখানের পয়েন্ট বের করছি, আমাকে এই বিসি রেখার উল্টা দিকে যে শীর্ষবিন্দুটা আছে, দেখো দুইটা শীর্ষবিন্দু বি আর সির সাথে লেগে গেছে, বিসি রেখার সাথে কিন্তু বি বিন্দু এবং সি বিন্দু লেগে গেছে, একটা শীর্ষবিন্দু বাইরের দিকে আছে, লাগে নাই, সেটাকে আমরা বলি যে বিপরীত শীর্ষ। তাহলে যে বাহুর মধ্যবিন্দু আমরা খুঁজে বের করছি তার বিপরীত শীর্ষবিন্দুর সাথে সেই মধ্যবিন্দুকে যদি স্কেল দিয়ে যোগ করে দিই, এই বিপরীত শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দুটাকে যদি স্কেল দিয়ে আমরা এভাবে যোগ করে দিই তাহলে যে রেখাটা তৈরি হয় সেই রেখাটার নাম হচ্ছে মধ্যমা। তো আমরা এখানে এডি হচ্ছে একটা মধ্যমা। এখন আমি এই দিক থেকে মধ্যবিন্দু না নিয়ে আমি ভাবলাম যে এবি রেখার মধ্যবিন্দু নেব। এবি রেখার মধ্যবিন্দু ধরো এটা নিলাম এবং সেটার নাম দিলাম ধরো ই, ওকে। এখন এবি রেখার যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু এবি রেখার অপোজিট দিকে একটা শীর্ষবিন্দু কিন্তু আছে, দেখো এবি রেখার বিপরীত দিকে যে শীর্ষবিন্দুটা আছে সেই শীর্ষবিন্দু আর এই মধ্যবিন্দু যদি স্কেল দিয়ে এভাবে যোগ করে দিই তাহলে যে রেখাটা পাওয়া যায় নতুন, সেই রেখাটার নামও কিন্তু মধ্যমা, অর্থাৎ সিই একটা মধ্যমা। একইভাবে আমি যদি এসি রেখার মধ্যবিন্দু চিন্তা করি, তাহলে এসি রেখার মধ্যবিন্দু চিন্তা করছি, যার মধ্যবিন্দু চিন্তা করছি তার অপোজিট দিকে যে শীর্ষবিন্দুটা আছে সেই শীর্ষবিন্দুর সাথে যদি এই মধ্যবিন্দুটাকে স্কেল দিয়ে যোগ করে দিই তাহলে ধরো এটার নাম এফ, তাহলে যে রেখাটা নতুন পাচ্ছি সেই রেখাটাকে আমরা বলি যে
ত্রিভুজের মধ্যমা। তো একটা ত্রিভুজে 3টা মধ্যমা পাওয়া সম্ভব, একটা ত্রিভুজে 3টা মধ্যমা পাওয়া সম্ভব। মধ্যমাকে আরও ক্লিয়ারলি এক্সপ্লেন করার জন্য আমি আরেকটা ত্রিভুজ আঁকতেছি। ত্রিভুজটা দেখতে এরকম, দেখো ধরো এই বাহুর মধ্যবিন্দু কোনটা, এই বাহুর মধ্যবিন্দু ধরো অনেকটা এটা হবে, আন্দাজ করে নিলাম এটাই মধ্যবিন্দু। ওকে, তাহলে এই বিন্দু থেকে এই মধ্যবিন্দুকে যদি আমি স্কেল দিয়ে যোগ করি তাহলে যে রেখাটা পাচ্ছি সেটাকে আমরা বলবো যে মধ্যমা। অনেকেই মনে করে যে মধ্যমা একদম সোজাসুজি হবে, না, মধ্যমা সোজাসুজি হবে না। মধ্যমার প্রধান কাজ হচ্ছে মধ্যবিন্দু দিয়ে যাওয়া, মধ্যমার প্রধান কাজ হচ্ছে মধ্যবিন্দু দিয়ে যাওয়া। আমি যদি এটা লম্ব আঁকতাম, লম্ব সরাসরিভাবে লম্বা করে লম্ব আঁকতাম, তাহলে এই লম্ব কিন্তু মানে মাঝখানে দিয়ে যাইতো না, এই বাহুর মাঝখানে দিয়ে সে কিন্তু যাচ্ছে না। তো লম্ব এক জিনিস আমি বুঝাবো, আর মধ্যমা কিন্তু আরেক জিনিস। তো আমরা বুঝলাম যে একটা ত্রিভুজের মধ্যমা কাকে বলে। তো মধ্যমা 3টা হয় সেটা আমরা দেখলাম। মধ্যমার পরে আমরা জানার চেষ্টা করব ত্রিভুজের উচ্চতাকে। ত্রিভুজের উচ্চতাকে, এই উচ্চতাতে অনেক কনফিউজড থাকে, আমিও অনেক বছর কনফিউজ ছিলাম ছোটোকালে। আমি যখন 6, 7, 8-এ পড়তাম তখন আমার কাছে মানে উচ্চতাটাকে আরেকটা জিনিস মনে করতাম, আসলে সেটা উচ্চতা না, কিন্তু আমি সেটা উচ্চতা মনে করতাম। আমি তোমাদেরকে সেটা শেয়ার করবো। তা আমি অনেক স্টুডেন্টকে সেভাবে ভাবতে দেখছি। দেখো এই ত্রিভুজের উচ্চতা জানার আগে আমরা উচ্চতা জানার সাথে থেকে ভূমিটাও জানবো, ভূমি কোনটা সেটাও জেনে নেব, ভূমি উচ্চতা একসাথে জেনে নেব। দেখো এই ত্রিভুজে যে 3টা বাহু দেখতে পাচ্ছ, সে 3টা বাহুর যে কোনো বাহুকে তুমি কিন্তু ভূমি বলতে পারো। ধরো তুমি এই বাহুটাকে বললা ভূমি, আমি এবিসি নাম দিলাম, এবিসি নাম দিলাম। তো এই বিসি যে বাহু, সে বাহুটাকে তুমি চাইলে ভূমি বলতে পারো। আবার এবি বাহুকেও তুমি চাইলে ভূমি বলতে পারো, আবার এসি বাহুকেও তুমি চাইলে ভূমি বলতে পারো। এখন অনেকেই মনে করে যে না, মাটির দিকে যেটা থাকে, নিচে যেটা থাকে সেটাকেই আমরা ভূমি বলবো। না, তুমি ত্রিভুজের যে কোনো বাহুকে ভূমি বলতে পারবা। তাইলে তুমি যদি বিসিকে ভূমি বলতে চাও তাও বলতে পারবা, তুমি যদি এবিকে ভূমি বলতে চাও তাও বলতে পারবা, তুমি যদি এসিকে ভূমি বলতে চাও তাও তুমি বলতে পারবা। তো আমি আপাতত বিসিকে ভূমি বললাম, বিসি, আমি বিসিকে কি বললাম, ভূমি বললাম। আমি বললাম যে ভূমি হচ্ছে বিসি। এখন বিসি যদি ভূমি হয় তাহলে বিসি এর অপোজিটে যে শীর্ষবিন্দুটা আছে সেটার নাম হচ্ছে এ। বিসি বাহুটাকে যদি ভূমি বলি তাহলে এই ভূমির অপোজিটে যে শীর্ষবিন্দুটা আছে সেই শীর্ষবিন্দুটার নাম হচ্ছে এ। এই ভূমির অপোজিটে শীর্ষবিন্দু থেকে যদি আমি ভূমির উপর লম্ব টানি, যদি আমি ভূমির উপর 90 ডিগ্রি লম্ব টানি, আমি তোমাদেরকে সমকোণ বুঝেছিলাম, 90 ডিগ্রি বুঝেছিলাম, এই লম্ব হচ্ছে 90 ডিগ্রি হইতে হবে, এখানে এসে 90 ডিগ্রি হইতে হবে, এই জায়গায় 90 ডিগ্রি হইতে হবে, সেটাকেই বলা হয়েছে লম্ব। তাহলে কি বললাম, আমি যাকে ভূমি বলছি তার অপোজিট শীর্ষবিন্দু থেকে যদি এই ভূমির উপর নতুন করে একটা লম্ব টানি, মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে না, এটা মধ্যমা না, লম্ব টানি 90 ডিগ্রি হয় মতো করে একটা রেখা আঁকি, তাহলে সেই রেখাটাকে আমরা বলি যে ত্রিভুজের উচ্চতা। সেই লম্বটাকে আমরা বলি যে ত্রিভুজের উচ্চতা। আমি আরও বুঝাই দিচ্ছি। আমি একটা ত্রিভুজ আঁকলাম এরকম, এটাও কিন্তু ত্রিভুজ, কারণ এখানে দেখো 3টা বাহু আছে, তাহলে এটাও একটা ত্রিভুজ। আমি আচ্ছা এটা একটু পরে বলি, আমি এখানে আরও কিছু বুঝাইতে চাচ্ছি। ওকে, এখন ধরো একটা স্টুডেন্ট চিন্তা করলো যে সে এটাকে ভূমি বলবে না, সে বিসিকে ভূমি বলবে না, সে ভূমি বলবে এবিকে, তার এই এবিকে ভূমি বলতে পছন্দ হয়েছে। তাহলে কেউ যদি এবি রেখাকে ভূমি বলতে চায়, কেউ যদি এবি রেখাকে ভূমি বলতে চায় তাহলে সে অবশ্যই এটাকে ভূমি বলতে পারবে, কোনো বাধা নেই। এবি রেখাকে সে যদি ভূমি বলে তাহলে এই এবি রেখার অপোজিট দিকে যে শীর্ষবিন্দুটা আছে সেই শীর্ষবিন্দুটার নাম হচ্ছে কিন্তু সি। এবিকে যদি কেউ ভূমি বলতে চায় তাহলে এই সি শীর্ষবিন্দু থেকে এই এবির উপর লম্ব আঁকতে হবে, 90 ডিগ্রি আঁকতে হবে। সি শীর্ষবিন্দু থেকে এবি রেখার উপর লম্ব আঁকলে, ধরো 90 ডিগ্রি এখানে আঁকলাম, লম্ব আঁকলে 90 ডিগ্রি আঁকলে এখানে 90 ডিগ্রি হইতে হবে, সোজা কথা। এখানে 90 ডিগ্রি আমরা চাঁদার সাহায্যে খুঁজে বের করতে পারি। তাহলে সি বিন্দু থেকে এই ভূমির উপর লম্ব আঁকলে এটার নাম হবে উচ্চতা। অর্থাৎ যখন এটা ভূমি ছিল তখন এ বিন্দু থেকে যেটা আঁকছি সেটা উচ্চতা ছিল, যখন এটা ভূমি হয়ে গেছে তখন সি বিন্দু থেকে যেটা আঁকছি, সি শীর্ষবিন্দু থেকে যেটা আঁকছি সেটা উচ্চতা হয়ে গেছে। ভূমি চেঞ্জ হলে উচ্চতাও চেঞ্জ হয়ে যাবে। আবার কোনো একটি স্টুডেন্ট যদি বলে যে আমি এটাকে ভূমি বলতে যাচ্ছি, মানে তার জন্য ভূমি হচ্ছে এসি, যদি সে এসিকে ভূমি বলে তাহলে তার উচ্চতা, ত্রিভুজটার উচ্চতা হবে এই এসি এর অপোজিট দিকে যে শীর্ষবিন্দু আছে বি, সেই শীর্ষবিন্দু থেকে এই এসি এর উপর 90 ডিগ্রি টানতে হবে, লম্ব টানতে হবে, এদিকে লম্ব টানলে সেই লম্বটার নাম হবে যে উচ্চতা। অর্থাৎ
ত্রিভুজের ভূমি কোনটা নিচ্ছি সেটার উপরে ডিপেন্ড করবে উচ্চতা কোনটা হবে। ওকে, তাহলে এই এবি যদি ভূমি হয় তাহলে বিসি যদি ভূমি হয় তাহলে বিসি এর বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্ব টানলে সেটাকে বলা যায় উচ্চতা। সোজা কথায় উচ্চতা কাকে বলে ত্রিভুজের, এরা বইয়ের ভাষায় এভাবে বলা আছে যে ত্রিভুজের ভূমির বিপরীত শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে, অথবা ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে, যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে, যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে, যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে যেটা হয় সেই লম্বটাকেই বইয়ের ভাষায় বলা হয় যে উচ্চতা। আমি আশা করব যে আমি একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা ডিটেলসে বুঝাইতে পারছি। তবে উচ্চতা বোঝানোর জন্য আমার আরেকটা বিষয় জানানো আছে। ধরো এটা একটা ত্রিভুজ। এখন অনেকে মনে করে যে এটা ভূমি এটা উচ্চতা। আমি অনেক বছর এরকম এই একটা বাহুকে উচ্চতা মনে করতাম, কিন্তু উচ্চতা সেই বাহু হইতে হবে, কোনো একটা বাহু উচ্চতা হইতে পারবে যদি সে লম্ব হয়। এখন এটা তো 90 ডিগ্রিতে নাই, এটা তো 90 ডিগ্রি হলে এভাবে থাকার দরকার ছিল, কিন্তু এটা তো বাঁকা হয়ে গেছে, তাই না? এই ত্রিভুজের ভূমি উচ্চতা কিভাবে বের করবো বা কোনটাকে বলবো? আমি এটাকে ভূমি বললাম এই ত্রিভুজের। এখন এখান থেকে যদি আমি এই বাহুর উপর লম্ব টানতে যাই, এগুলো একটাও লম্ব হবে না। তো তখন আমাকে করতে হবে কি, বাহুটাকে কাল্পনিকভাবে বাইরের দিকে একটু বাড়াইতে হবে, বাহুটাকে বর্ধিত করতে হবে। এই যে বাহু আমরা বাড়াচ্ছি, বাহুটাকে একটু বাড়াচ্ছি, এটাকে বলা হয় যে বাহুকে বর্ধিত করা। বললাম বাহুটাকে বর্ধিত করার পর এই বিন্দু থেকে ওই বাহুর বর্ধিতাংশের উপর লম্ব টানতে হবে, বর্ধিতাংশের উপর লম্ব টানতে হবে। এই লম্বটাকেই আমরা বলবো যে উচ্চতা। তাহলে ত্রিভুজের উচ্চতা যে সবসময় তার গায়ের ভিতরে বডির ভিতরে হবে, ত্রিভুজের উচ্চতা যে সবসময় তার বডির ভিতর থেকেই আসবে এমন নয়, বডির বাইরেও চলে যেতে পারে। উচ্চতাটা ত্রিভুজের বডির বাইরেও চলে যেতে পারে। সোজা কথায় উচ্চতা মানে হচ্ছে একদম মাটির সাথে সোজাসুজি দাঁড়াইলে কতটুকু উঁচু সেটাকে আমরা বলি যে উচ্চতা। এখন তুমি যদি তোমার উচ্চতা মাপো, তখন কি তুমি এভাবে বাঁকাভাবে দাঁড়াবা? কখনোই নিশ্চয়ই দাঁড়াবো না বাঁকাভাবে। তুমি সবসময় উচ্চতা মাপার জন্য সোজাভাবেই দাঁড়াবা। কেন? কারণ উচ্চতা মাপার জন্য লম্বভাবে দাঁড়াতে হয়, মাটির সাথে লম্বভাবে। একইভাবে ত্রিভুজের উচ্চতা জানার জন্য বাঁকাভাবে উচ্চতা জানা যাবে না, লম্বভাবে মাটির সাথে লম্বভাবে উচ্চতা যেটা সেটা মাপতে হবে। ওকে, তাহলে আমরা বুঝলাম ত্রিভুজের উচ্চতা, ভূমি সব কিছু বুঝলাম। একটা ত্রিভুজের এইসব ইনফরমেশনগুলো থাকে এবং এইসব ইনফরমেশনগুলো আমাদের জানতে হয়। এবার আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজ সম্পর্কে জানবো। ত্রিভুজের সকল ইনফরমেশন তো জানছি, এবার আমরা বিভিন্ন ত্রিভুজ সম্পর্কে জানবো।